নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ভাল্লুক একাডেমি। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির উপরে একটা কোশ্চেন সেট। বাট আজকের কোশ্চেন সেটটা পুরোটাই ইংলিশে থাকবে। এটা করার কারণ হচ্ছে, আমরা জানি যে শুধুমাত্র সিডিপি বাদ দিলেও সাবজেক্টগত আমাদের 15 নাম্বার করে পেডাগজি থাকে, আর ইংলিশ পেডাগজির ক্লাস চ্যানেলে খুব একটা করা হয়নি। তাই সিডিপিটা যদি ইংলিশে করা হয়ে যায় না, তাহলে কিন্তু ইংলিশ পেডাগজিরও কিছু কিছু কোশ্চেন আমরা এখানে কমন পেয়ে যাব, খানিকটা হেল্প হবে। ওকে, তো এই জন্যই পুরো টপিকটা আমরা আজকে ইংলিশে নিয়ে এসেছি। ঠিক আছে, তাহলে শুরু করা যাক আজকের ক্লাসটা। ফার্স্ট কোশ্চেন চলে যাব। প্রথম কোশ্চেন বলছে, স্টুডেন্টস লার্ন এফিসিয়েন্টলি অ্যান্ড ইন মিনিংফুল ওয়েজ হোয়েন এক নিউ কনসেপ্ট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম প্রিভিয়াসলি লার্নড ম্যাটেরিয়াল। দুই বলছে, their responses and subjective experiences are attended and valued. Content is presented to them in the form of incoherent pieces of information. নাকি focus is on avoiding failure instead of approaching mastery. আচ্ছা, প্রথমেরটা কি বলছে তাহলে? আমাদের যে প্রথমে যেটা পড়লাম, প্রিভিয়াসলি লার্ন ম্যাটেরিয়াল, সেখান থেকে কমপ্লিটলি ডিফারেন্ট একটা নিউ কনসেপ্ট নিয়ে চলে এলাম। না, এটা তো হবে না। আমাদের যদি পুরনো পড়ার সঙ্গে যদি নতুন পড়ার যোগ না থাকে, তাহলে স্টুডেন্টরা কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবে না তাদের শেখাতে, তাই এটা হবে না। আচ্ছা, তারপরে দেয়ার রেসপন্সেস অ্যান্ড সাবজেক্টিভ এক্সপিরিয়েন্সেস আর অ্যাটেন্ডেড অ্যান্ড ভ্যালুড। অবশ্যই তাদের যে রেসপন্সগুলো রয়েছে, টপিক সম্বন্ধে কোয়ারি রয়েছে, পুরনো কোশ্চেন সম্পর্কে যে উত্তর থাকবে, ঠিক আছে, এবং সাবজেক্ট সম্পর্কে এক্সপিরিয়েন্স যেটা রয়েছে, সেগুলোকে আমরা অ্যাটেন্ড করবো এবং ভ্যালু দেবো, মূল্য দেবো। তাই এটাই হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, বাকিগুলোও দেখে নিই। বলছে যে কন্টেন্ট ইজ প্রেজেন্টেড টু দেম ইন দ্য ফর্ম অফ ইনকোহেরেন্ট পিসেস। ইনকোহেরেন্ট মানে বিচ্ছিন্ন হয়েতে, যদি আমি বাংলায় লিখতে চাই, ঠিক আছে, বোঝার সুবিধার জন্য আমি বাংলায় লিখে দিচ্ছি। মানে আমি একটা লেসন প্ল্যান আনলাম, তাতে যে টপিকগুলো রয়েছে সেগুলোর মধ্যে নো কানেকশান, কোনো কানেকশান নেই, তাহলে কিন্তু অবশ্যই হবে না, ঠিক আছে, এটাও ভুল। আচ্ছা, এটা বলছে কি যে ফেলিওরটাকে অ্যাভয়েড করার উপরে বেশি ফোকাস করব, নাকি মানে সাবজেক্টের উপরে মাস্টারি তৈরি করার উপরে? না, আমরা তো অবশ্যই ফেলিওর হলে হোক, মানে অবশ্যই, যদিও ফেলিওর হওয়া যাবে না, বাট ওটার থেকে বেশি আমাদের প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে সাবজেক্টের উপরে মাস্টারি আনা, নলেজের উপরে আমাদের স্কিল আনা, তাই না? তো এটাও হবে না, তাই অ্যান্সার টুটাই হয়ে যাবে সব থেকে আমাদের কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2 বলছে, ইন অ্যান ইনক্লুসিভ ক্লাসরুম। ইনক্লুসিভ ক্লাসরুম বলতে যেখানে সমস্ত ধরনের স্টুডেন্টরা, সমস্ত ভাষাভাষী জ্ঞান ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা থাকবে, ঠিক আছে। অ্যাডাপ্টেশন শুড বি মেড ইন কোন কোন ব্যাপারে? লার্নিং গোলস, টিচিং লার্নিং স্ট্র্যাটেজিজ, প্রভিশনিং অফ সাপোর্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট। আচ্ছা, কী কী লার্নিং গোলস বলতে কী শেখাবো, শেখার উদ্দেশ্য, অবশ্যই এটার উপরে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আচ্ছা, টিচিং লার্নিং স্ট্র্যাটেজিজ, কীভাবে পড়াবো, অবশ্যই সেটা নর্মাল ইউনিফাইড ক্লাসের থেকে ডিফারেন্ট হবে, কারণ সেখানে আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আলাদা আলাদা ভাষার স্টুডেন্ট বসে আছে, মানে আমাদের অ্যাডাপ্টেশনটা আনতে হবে এভাবেই যে সেরকমভাবে আমাদের পড়ানোর স্টাইলটাকেও চেঞ্জ করতে হবে, স্ট্র্যাটেজিটাকে। ওকে, প্রভিশনিং অফ সাপোর্ট, মানে সাপোর্টিভ যে জিনিসগুলো, মানে যেগুলোকে আমরা টিচিং লার্নিং ম্যাটেরিয়াল বলে থাকি, ঠিক আছে, অ্যাসিস্টিভ টেকনোলজি যেগুলো, হ্যাঁ, সেগুলো আমাদের চেঞ্জ করতে হবে এবং সেগুলো দিয়ে সহায়তা করতে হবে। যে অ্যাসেসমেন্ট, যেটাকে আমরা অভিক্ষা বলি, অবশ্যই এটারও দরকার। ডিফারেন্ট ভাষা এবং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা সব জিনিস ঠিকঠাকভাবে বুঝতে পারছে কিনা, এটার জন্য অভিক্ষা করা প্রয়োজন। তাহলে আমাদের ABCD 4টে জিনিসই কিন্তু এখানে প্রয়োজন পড়ছে, ঠিক আছে। তাই এখানে অপশান 2 হয়ে যাবে আমাদের কারেক্ট অপশান। ABCD 4টেই রয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন 3তে বলা হচ্ছে অ্যাসারশন আর রিজনের কোশ্চেন। ওকে, children in middle schools should be encouraged to write about their emotions on a daily or weekly basis and reflect upon them. আর রিজন কি বলছে? আন্ডারস্ট্যান্ডিং ওয়ান্স ইমোশনস ইজ এ কগনিটিভ প্রসেস দ্যাট ক্যান লিড টু অ্যাকশান। অবশ্যই অ্যাসারশনে এটা বলেছে যে মিডল স্কুলের যারা চিলড্রেন রয়েছে, তাদের ইমোশনটাকে আমাদের অবশ্যই একটা ডেলি বেসিসে রিফ্লেক্ট করা দরকার এবং এটা সম্বন্ধে আমাদের অ্যানালাইজ করা দরকার, কারণ এই ইমোশনের উপর ভিত্তি করেই তাদের যে ব্রেন রয়েছে, তার কগনিটিভ ডেভেলপমেন্টটা, এটা আমরা ভালোভাবে বুঝতে পারবো এবং সেটা সম্বন্ধে অ্যাকশান নিতে পারবো, তাদের উন্নতি করতে পারবো মানসিকভাবে, তাই না? তাহলে বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর কারেক্ট এবং কারেক্ট এক্সপ্লেনেশন। তাহলে আমাদের এখানে হয়ে যাবে অপশান নাম্বার 3। অপশান নাম্বার 3 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ইজি কোশ্চেন ছিল। কোশ্চেন নাম্বার 4, আবার অ্যাসারশন রিজন। টিচার শুড অ্যাভয়েড কোলাবোরেশন, গ্রুপ ওয়ার্ক অ্যান্ড ইন্টারাকশনস অ্যামং স্টুডেন্টস। রিজন, লার্নিং ইজ এ
প্যাসিভ প্রসেস অ্যান্ড অকার্স মোস্ট এফেক্টিভলি থ্রু মেমোরাইজেশন অ্যান্ড ইমিটেশন। অ্যাসারশনে যেটা বলা হয়েছে যে টিচারদের কী করা উচিত, কোলাবোরেশনস, গ্রুপ ওয়ার্ক বা স্টুডেন্টদের মধ্যে যে সহযোগিতামূলক শিক্ষণ, ইন্টারাকশানস, এগুলো বন্ধ করে দেওয়া উচিত। এটা কি উচিত? একদমই নয়, বরঞ্চ এর উল্টোটা করা উচিত, এগুলো করতে দেওয়া উচিত। তার কারণ দেখিয়েছে কি, লার্নিং একটা প্যাসিভ প্রসেস। অবশ্যই নয়, এখানেই ভুল হয়ে যাচ্ছে। তাহলে এখানে অ্যাসারশন এবং রিজন দুটোই আমাদের ফলস হয়ে যাচ্ছে। অপশান 2 এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 5, এগেইন অ্যাসারশন রিজন। ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন ইমপ্রুভ টিচিং অ্যান্ড লার্নিং। ওকে, আর রিজন কি বলছে, এনগেজিং ইন কনভারসেশনস অ্যাক্রস ডিফারেন্সেস হিন্ডার্স চিলড্রেন্স অ্যাবিলিটি টু থিঙ্ক ক্রিটিক্যালি অ্যান্ড ক্রিয়েটিভলি। আচ্ছা, প্রথমে এই যে ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন, ডাইভার্সিটি মানে ক্লাসরুমে হচ্ছে বিভিন্ন রকমভাবে শিক্ষা দেওয়া এবং বিভিন্ন আলাদা আলাদা ভাষার ছাত্রছাত্রীদেরকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে টিচ করা, এই জিনিসগুলো। এবং ইনক্লুশন, এই সবাইকে একসাথে ইনক্লুড করে টিচ করা, এটা ইমপ্রুভ করে টিচিং লার্নিংকে। ঠিক কথা, অবশ্যই। এই জন্য আমরা ইনক্লুসিভ ক্লাসরুমের ব্যবস্থা করে থাকি। আচ্ছা, রিজনে যেটা বলেছে যে এনগেজিং ইন কনভারসেশনস অ্যাক্রস ডিফারেন্সেস, মানে এই ইনক্লুসিভ যে এডুকেশানটা, এই কনভারসেশন করা, এই জিনিসগুলো, এগুলো হিন্ডার্স মানে হচ্ছে বাধা দেওয়া। এগুলো চিলড্রেনের অ্যাবিলিটি টু থিঙ্ককে বাধা দেয়, তাই কি? অবশ্যই নয়, বরঞ্চ সহায়তা করে। তাহলে আমাদের এখানে এ হচ্ছে ট্রু আর আর হচ্ছে ফলস। তাহলে আমাদের অপশান 1টা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 6 যাব। বলছে অ্যাসারশন, চিলড্রেন হু আর স্ট্রাগলিং উইথ ডিসলেক্সিয়া হ্যাভ ট্রাবল ইন ফোনোলজিক্যাল প্রসেসিং দ্যাট মেক্স ইট হার্ড টু ডিকোড ওয়ার্ডস। আর রিজন কি বলছে, অল চিলড্রেন বেনিফিট ফ্রম বিং এনকারেজড ইন দেয়ার এরিয়াজ অফ ইন্টারেস্ট অ্যান্ড অ্যাবিলিটি। আচ্ছা, তাহলে ডিসলেক্সিয়ার কথা বলা হয়েছে। তাহলে ডিসলেক্সিয়াটা কী জিনিস আমরা বলি আগে একটু। এটা হচ্ছে অ্যাকচুয়ালি পড়ার অক্ষমতা, ঠিক আছে, পড়া বা ভাষাগুলো বুঝতে পারার অক্ষমতা। আচ্ছা, তাহলে কি বলছে, চিলড্রেন যারা এই পড়ার অক্ষমতার সাথে মানে এটার সাথে স্ট্রাগল করে, এই রোগটা রয়েছে, তাদের এই ফোনোলজিক্যাল মানে ধ্বনিগত মানে পড়ার কথা বলছে, এটাতে প্রবলেম হয়। তাহলে এটা সঠিক কথা, তাই না? আচ্ছা, অল চিলড্রেন বেনিফিট ফ্রম বিং এনকারেজড ইন দেয়ার এরিয়াজ অফ ইন্টারেস্ট অ্যান্ড অ্যাবিলিটি। তাহলে চিলড্রেনদের যে ইন্টারেস্ট রয়েছে যে সমস্ত এরিয়াগুলোতে এবং যে সমস্ত জায়গাগুলো তারা ভালো পারে, অ্যাবিলিটি রয়েছে, সেগুলোয় তাদেরকে যদি উৎসাহিত করা হয়, তাই সেখান থেকে তারা বেনিফিট পায়, এটাও ঠিক, অবশ্যই ঠিক। তাহলে এ অ্যান্ড আর দুটোই ট্রু, বাট আরটা কি এর কারেক্ট এক্সপ্লেনেশান? অবশ্যই নয়। এখানে পড়ার অক্ষমতার কথা বলা হয়েছে, এটা সারানোর সাথে একটা কোনো শিশুকে তার ইন্টারেস্টে উৎসাহিত করলাম, এটার কোনো সম্পর্কই নেই। এটা থোড়ি না এই পড়ার অক্ষমতাটাকে সারিয়ে দেবে, নিশ্চয়ই না। তাহলে এগুলো কানেক্টেড নয়। তাহলে আমাদের নট কারেক্ট এক্সপ্লেনেশান হয়ে যাবে, যেটা আমাদের 4 নম্বর রয়েছে। ওকে, 4 নম্বর অপশানটা আমাদের ট্রু হবে এখানে। আচ্ছা, এইখানে এই রোগটা যেহেতু বলা হয়েছে, আরও কয়েকটা রোগ রয়েছে মানে অক্ষমতার জনিত, এগুলো বলে রাখি এইখানে। যেমন আরেকটা রয়েছে ডিসগ্রাফিয়া, এটা কিন্তু লেখার অক্ষমতা। ওকে, এটা কিন্তু লেখার অক্ষমতা। আরেকটা রয়েছে, এখানে লিখে দিচ্ছি, ডিসক্যালকুলিয়া, এটা হচ্ছে গাণিতিক অক্ষমতা বা ক্যালকুলেশন করার অক্ষমতা। ক্যালকুলিয়া আছে না, গাণিতিক সমস্যা বা অক্ষমতা, এগুলো পরীক্ষাতে পড়ে, এই টার্মগুলো মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 7 কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট লার্নিং ইজ নট কারেক্ট? সোশ্যাল ইন্টারাকশন হিন্ডার্স লার্নিং, দ্য মোস্ট মিনিংফুল লার্নিং অকার্স উইদিন রিয়েল ওয়ার্ল্ড টাস্কস। আচ্ছা, লার্নার্স কনস্ট্রাক্ট নলেজ দ্যাট মেক্স সেন্স টু দেম, নিউ লার্নিং ডিপেন্ডস অন কারেন্ট আন্ডারস্ট্যান্ডিং। কোনটা নট কারেক্ট বলেছে? অবশ্যই নতুন শিক্ষা তো আমরা আমাদের যে এখন যে জিনিসটা পড়ছি এটা পরবর্তীকালে গিয়ে কাজে লাগবে, তাই না? তাহলে এটা ঠিক রয়েছে। আচ্ছা, লার্নার যারা শিক্ষার্থী, তারা ওই সমস্ত নলেজগুলো কনস্ট্রাক্ট করে যেগুলো তাদের কাছে সেন্সিবল হয়, সঠিক। আচ্ছা, মোস্ট মিনিংফুল লার্নিং অকার্স উইদিন রিয়েল ওয়ার্ল্ড টাস্ক, মানে বাস্তব জগৎ সম্বন্ধিত যে কোশ্চেন বা সমস্যাগুলো আমরা দেবো সেখানেই কিন্তু শিক্ষার্থীরা ভালো শিখতে পারবে, সঠিক। আচ্ছা, সোশ্যাল ইন্টারাকশান মানে সামাজিক ইন্টারাকশান যেটা রয়েছে, যোগাযোগ, সেটা আমাদের বাধা দেয় লার্নিং, এটাকে ঠিক না ভুল? তাহলে এটাই হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশান 1, তাই না? ওকে, নেক্সট কোশ্চেন 8,
Two commonly used strategies for effective problem solving are algorithms and response set, heuristics and response set, heuristics and algorithms, heuristics and functional fitness. আচ্ছা, জিনিসগুলোকে একটু জেনে রাখি। অ্যালগোরিদম তো হচ্ছে আমরা জানি, অ্যালগোরিদম মানে হচ্ছে কোনো একটা মানে স্টেপ বাই স্টেপভাবে লজিক্যাল, এটাকে আমরা লিখতে পারি যে লজিক্যাল স্টেপ বাই স্টেপ ফর্মুলা দ্যাট, এই কথা মনে রাখবেন, guarantees that guarantees a correct solution। তাহলে বোঝা গেল, মানে মেনলি আমরা বড় বড় অঙ্ক করার ক্ষেত্রে যেটা কাজে লাগে। অ্যালগোরিদম হচ্ছে ওই জিনিসটা যে কী করে একটা প্রবলেম সলভ করার জন্য একদম স্টেপ বাই স্টেপ লজিক্যাল রিজিড একটা মেথড দেবে, যেটা ফলো করলে আমরা অবশ্যই একটা কারেক্ট সলিউশন পাবোই পাবো। ওকে, আচ্ছা, রেসপন্স সেটটা কী জিনিস? সব জিনিসগুলো জেনে রাখা ভালো। রেসপন্স সেট মানে হচ্ছে মানে আমি একটা প্রবলেম করলাম, সেখান থেকে একটা প্রসেস শিখলাম যে এইভাবেই প্রবলেমটা করা উচিত। নেক্সট আরেকটা প্রবলেম রয়েছে যেটা তার থেকে হয়তো একটু আলাদা, সেখানেও আমি সেম প্রসেস লাগাচ্ছি, একটা নতুন অন্য কোনো প্রসেস অ্যাপ্রোচ করছি না। এটা হচ্ছে রেসপন্স সেট, মানে রিলাইং, আমি বলতে পারি এরকম, রিলাইং রিপিটেডলি on a same process or familiar process। হলো familiar process। আচ্ছা, হিউরিস্টিক্সটা খুবই ইম্পর্ট্যান্ট। হিউরিস্টিক্সটা কি? হিউরিস্টিক্স হচ্ছে মানে কোনো একটা দেখবেন কোনো একটা প্রবলেম করার সময়, কোনো সে যে কোনো সাবজেক্টেরই প্রবলেম করি, আমরা কি করি, ফ্যাট করে প্রবলেমটা দেখে আগে মনের মধ্যে অনেক সময় ঠিক করে নিই যে আচ্ছা এটাকে এরকম করবো, ওইটাকে ওইখানে অ্যান্সার দেবো, এটা এখানে আনবো, তাহলে এটা প্রবলেমটা হয়ে যাবে। তারপরে আমরা সেটা হয়তো খাতায় লিখে ভালোভাবে করলাম। ওকে, আচ্ছা, তাহলে এই যে ব্যাপারটা আমি বললাম, ঠিক আছে, যে মাইন্ড ম্যাপিংয়ের মতো একটা জিনিস, এটাকে বলা হচ্ছে কিন্তু হিউরিস্টিক্স। প্রবলেমটা খাতায় কলমে গ্যারান্টিডভাবে করার আগে একটা মাইন্ড স্ট্র্যাটেজি করে নেওয়া। এ মাইন্ড স্ট্র্যাটেজি that is fast and practical, but এটা কিন্তু it does not guarantee a perfect solution। সবসময় যে সলিউশন, আমরা যখন মাইন্ড ম্যাপে একটা জিনিস ভাবি যে এই 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 এরকম করলে হয়ে যাবে, সবসময় খাতায় প্রবলেমটা করলে সবসময় কি হয়ে যায়, আটকে যেতে পারি, তখন মনে হয় না তাহলে এইটাই হলো না, অন্য প্রসেসে করি, ঠিক আছে। বাট তার আগে ওই মাইন্ড ম্যাপটা যে বানিয়ে নিলাম, ওইটা হচ্ছে হিউরিস্টিক্স। ওকে, আচ্ছা, আর ফাংশনাল ফিক্সডনেসটা কী হতে পারে, এটার একটা উদাহরণ দিই। মানে ধরুন কি বলবো, যে আমি একটা ছেলেকে কি করলাম, বললাম যে একটা হাতুড়ি দিয়ে এই পেরেকটা দেওয়ালে ঠোকো, ঠিক আছে, কিন্তু সে সামনাসামনি কোনো হাতুড়ি দেখতে পেলো না, সঙ্গে সঙ্গে সে বলে দিল যে এটা করতে পারবো না, এটা আমি ব্যর্থ। কিন্তু কাছেই হয়তো একটা বড় তালা পড়েছিল বা জুতো পড়েছিল, যেটা দিয়ে ঠুকে ঠুকে পেরেকটাকে ঢোকানো যেত পেছনটা দিয়ে, সেটা সে করলো না, ঠিক আছে। মানে একটা ক্লাসিক্যাল প্রসেস, একটা যে প্রসেসে কাজটা হয়ে আসছে ওইটাতেই সে ফলো করবে, ওইটা না পেলে সে কিন্তু ওটা করতে পারবে না। একটু যে বাইপাস রোড বের করবে একটা জিনিস করার, যেমন বলে দিলাম ধরুন যে অঙ্কটা এইরকমভাবে করো এবং তাতে এই জিনিসটা ইউজ করা যাবে না, ঠিক আছে, তখন গুণ ইউজ করা যাবে না, তাহলে গুণ ইউজ না করে সেটাতে বারবার যোগ করে করা যেতে পারে, সেটা সে অত ভাবলো না, ও গুণ ইউজ করতে পারবো না, তাহলে তো অঙ্কটাই হবে না। এটা হচ্ছে ফাংশনাল ফিক্সডনেস। এনিওয়ে, কামিং টু দ্য প্রবলেম, তাহলে কোন দুটো স্ট্র্যাটেজি প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে এফেক্টিভ? ফাংশনাল ফিক্সডনেস আর রেসপন্স সেট তো অবশ্যই নেগেটিভিটি, তাই না, এ দুটো হবে না, তাহলে হিউরিস্টিক্স অ্যান্ড অ্যালগোরিদম, এটা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে অপশান 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 9। অ্যাকর্ডিং টু কনস্ট্রাকটিভিস্ট থিওরিস্টস, ওকে, children learn best when information is presented to them in a final form। আচ্ছা, children have a tendency to behave in unruly ways that needs to be corrected। তারপরে অপশান 3, children have a natural tendency to make sense of the world, আর children learn only when extrinsically motivated। কোনটা হবে অ্যান্সার? কনস্ট্রাকটিভিস্ট মানে মনে করে নেওয়া যাক আমাদের ভাইগটস্কি রয়েছে যে সামাজিক মিথস্ক্রিয়া,
বা পিঁয়াজের কথাও যদি আমি বলি, সামাজিক এবং পরিবেশের মিথস্ক্রিয়ার মাধ্যমে মানুষ শেখে, এবং তারা কিন্তু সেখানে এই যে মিথস্ক্রিয়ার মাধ্যমে শেখা মানে কি, সব কিছুকে এক্সপ্লোর করার মাধ্যমে শেখা, ঠিক আছে, ওয়ার্ল্ডে কী হচ্ছে না হচ্ছে ওটাকে বোঝার মাধ্যমে শেখা। তাহলে এরকম নয় যে চিলড্রেনকে একদম স্পুন ফিডিং করে ফাইনাল ফর্মে সলিউশনটাকে সার্ভ করে দিলাম, নো। আচ্ছা, তারপরে এটা তো একদমই হবে না যে বলছে চিলড্রেনকে স্ট্রিক্ট বিহেভিয়ারের মধ্যে রাখা, মানে চিলড্রেনরা যে এটা ওটা একটু মানে অ্যাবাভ দি কার্ভ বা একটু কি বলবো যে নিয়মের বাইরে কাজবাজ করে, সেগুলো অবশ্যই কারেক্ট করা দরকার, স্ট্রিক্টনেস আনা দরকার, অবশ্যই নয়। আর চিলড্রেনরা তখনই লার্ন করতে পারে যখন বাইরে থেকে মোটিভেট করা হয়, তাও ঠিক নয়, চিলড্রেন অনেক সময় নিজে থেকেও কৌতূহল হয়ে লার্ন করে। তাহলে এই যে চিলড্রেন্স হ্যাভ এ ন্যাচারাল টেন্ডেন্সি টু মেক সেন্স অফ দ্য ওয়ার্ল্ড, চিলড্রেনদের মধ্যে এই ব্যাপারটা রয়েছে যে তারা সবসময় এক্সপ্লোর করতে চায়, রিসার্চ করতে চায় যে এটা কী হবে ওইটা কী হবে। তাই চিলড্রেনদেরকে না কনস্ট্রাকটিভিস্টরা লিটল সায়েন্টিস্টস বলেছেন, লিটল সায়েন্টিস্টস। তাহলে এটাই হয়ে যাবে আমাদের কারেক্ট অপশান। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 10 বলছে হুইচ অফ দ্য ফলোয়িং আর এফেক্টিভ টিচিং স্ট্র্যাটেজিস টু ক্যাটার টু ডাইভার্স নিডস অফ লার্নার্স ইন এ ক্লাসরুম। আচ্ছা, মানে একটা ক্লাসরুমের ডাইভার্সিফিকেশান রয়েছে, সমস্ত কিছু ডাইভার্স যে নিডগুলো রয়েছে স্টুডেন্টদের সেগুলোকে ফুলফিল করার জন্য কোন টিচিং স্ট্র্যাটেজিটা এফেক্টিভ। বলছে বলছে ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন, মানে প্রত্যেকের জন্য আলাদা আলাদা স্পেশালাইজড ইনস্ট্রাকশন, স্ট্যান্ডার্ডাইজড কারিকুলাম, মানে একটা কী বলবো প্রমাণ একটা কারিকুলাম বাই রুল সেট করে দিলাম একদম দৃঢ়তার সাথে, ওটাই একদম যেটাকে স্ট্যান্ডার্ডাইজ কারিকুলামকে আমরা বলি শ্রীভির ভাষায় ওয়ান সাইজ ফিটস অল, মানে একটা জিনিস একটা প্যাটার্ন বানিয়ে দেবো সেটা সবার জন্যই চলতে বাধ্য। এটা তো অবশ্যই একটা ভুল মনোভাব, তাই না? ডাইভার্সিফিকেশানে এটা তো অবশ্যই ভুল। আচ্ছা, সি বলছে ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশান প্ল্যানস, তাহলে এই যে প্রত্যেকের জন্য আলাদা আলাদা টাইপের এডুকেশান প্ল্যান, তাহলে ডাইভার্সিফিকেশানে কিন্তু এই দুটো জিনিস লাগবে, এ আর সি কোথায় রয়েছে, অপশান 1, এটা হয়ে যাবে আমাদের কারেক্ট অপশান। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 11 কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান এফেক্টিভ স্ট্র্যাটেজি অফ প্রবলেম সলভিংয়ের কোনটা এফেক্টিভ স্ট্র্যাটেজি নয়, ওভারলুকিং রেলেভেন্ট ইনফরমেশান, breaking down complex problems into simple parts, recognizing patterns and relationships, using logical reasoning to solve problems। আচ্ছা, লজিক্যাল রিজনিং ইউজ করেই প্রবলেম সলভ করা উচিত, কমপ্লেক্স প্রবলেমসকে সুবিধার জন্য সিম্পলার পার্টে ভেঙে নেওয়া উচিত। আচ্ছা, প্রত্যেকটা জিনিসের মধ্যে প্রত্যেকটা প্রবলেমের মধ্যে প্যাটার্ন এবং রিলেশনশিপ দেখা উচিত, এগুলো সবই পজিটিভ, পজিটিভ মাইন্ডসেটে বলা হচ্ছে। ওভারলুকিং রেলেভেন্ট ইনফরমেশান, একটা কোশ্চেন করছি সেটার প্রাসঙ্গিক অন্যান্য যে সমস্ত তথ্য জ্ঞান বা নলেজ রয়েছে যেগুলো আমাকে আমার ওই মানে ইনফরমেশানটা বা ওই প্রবলেমটা করতে আরও আন্ডারস্ট্যান্ডিংয়ে বুঝতে সুবিধে করবে, ওগুলো আমি ওভারলুক করে দিচ্ছি, দেখছি না, ইগনোর মেরে দিচ্ছি, এটা কি ঠিক? অবশ্যই নট অ্যান এফেক্টিভ স্ট্র্যাটেজি এটা। তাহলে 1 নম্বরটাই হয়ে যাবে সঠিক। ওকে, নেক্সট যাব, কি বলছে কোশ্চেন নাম্বার 12, এ টিচার ইজ ডিজাইনিং এ লেসন প্ল্যান ফর এ গ্রুপ অফ স্টুডেন্টস উইথ ভ্যারিয়িং লেভেলস অফ আন্ডারস্ট্যান্ডিং অফ এ টপিক। According to Vygotsky's theory, which of the following should the teacher consider when designing the lesson? আচ্ছা, একটা গ্রুপ অফ স্টুডেন্টের জন্য যারা ভেরিয়াস লেভেলের আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, ঠিক আছে, তাদের জন্য একটা লেসন প্ল্যান ডিজাইন করা হচ্ছে। ভাইগটস্কির মত অনুসারে নিচের কোনটা হচ্ছে প্রপার ডিজাইন হবে? একে, দ্য টিচার শুড কনসিডার ইচ স্টুডেন্টস কারেন্ট লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড প্রোভাইড অ্যাপ্রোপ্রিয়েট সাপোর্ট টু হেল্প দেম রিচ দ্য নেক্সট লেভেল। আচ্ছা, তাহলে বলছি যে স্টুডেন্টদের কারেক্ট লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিংটাকে বুঝতে হবে এবং তাদেরকে কিন্তু নেক্সট লেভেলে যাওয়ার জন্য সবাইকে উপযুক্ত সাপোর্ট প্রদান করতে হবে। 2, টিচার শুড অনলি ফোকাস অন দ্য স্টুডেন্টস হু আর অলরেডি অ্যাট অ্যাডভান্স লেভেল অর আন্ডারস্ট্যান্ডিং। না, এটা শুনেই বোঝা যাচ্ছে হবে না, শুধুমাত্র অ্যাডভান্স লেভেলের স্টুডেন্টদের ক্ষেত্রে ফোকাস করবো, নিশ্চয়ই নয়। দ্য টিচার শুড আস্ক ইচ স্টুডেন্ট টু ওয়ার্ক ইন্ডিভিজুয়ালি অন স্পেসিফাইড প্রবলেম। না, এটাও নয়, স্টুডেন্টদের অবশ্যই প্রতিক্রিয়ামূলক যে ক্লাসরুম বা সহযোগিতামূলক গ্রুপ ওয়ার্কের মাধ্যমে কাজ করাতে হবে। টিচার শুড প্রোভাইড অল স্টুডেন্টস উইথ দ্য সেম লেভেল অফ চ্যালেঞ্জ। না, ডাইভার্সিফিকেশান ক্লাসরুমে কি প্রত্যেক স্টুডেন্টের আলাদা আলাদা পাওয়ার রয়েছে বোঝার, তাই না? তাই প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়ালাইজড সেশন করতে হবে, একটু আগেই আমরা পড়লাম, তাই না? তাহলে এখানে এই ব্যাপারটা হয়ে যাবে কারেক্ট, 1 নম্বরটা, প্রত্যেকের আন্ডারস্ট্যান্ডিং অনুসারে অ্যাপ্রোপ্রিয়েট সাপোর্ট দেওয়া। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছে ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য সাচ অ্যাজ ল্যাকিং রিডিং ফ্লুয়েন্সি, রিভার্সন অফ ওয়ার্ডস, টেন্ডেন্সি টুয়ার্ডস ডিস্ট্রাকশন আর টিপিক্যাল আইডেন্টিফাইং ক্যারেক্টারিস্টিক্স অফ ডিমেনশিয়া
অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, ডিসলেক্সিয়া, নাকি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার? আচ্ছা, তাহলে বলছে যে এই যে জিনিসগুলো বলছে এখানে, যে রিডিং ফ্লুয়েন্সির অভাব রয়েছে, ওয়ার্ড রিভার্স করে দিচ্ছে, ডিস্ট্রাকশান রয়েছে, এগুলো কোন ধরনের রোগের সাথে সম্পর্কিত? ডিমেনশিয়া হচ্ছে যেটা কিন্তু আমাদের মেমোরি লস বলা হয়। আমি একটু জিনিসগুলো বলে দিই। মেমোরি লস, আচ্ছা এটা খুবই ইম্পর্ট্যান্ট। ADHD নাম শুনে থাকবেন আপনারা, এর ফুল ফর্ম এইটা। আর এটার কি মানে জানেন তো, মানে এটা কি দেখা যায় সিমটমস? ইনঅ্যাটেনশান, ইম্পালসিভনেস, ঠিক আছে। তারপর ধরুন হাইপার অ্যাক্টিভিটি, এর মানেগুলো কি? মানে একটা স্টুডেন্ট পড়ার ক্ষেত্রে তার মন নেই, খালি এদিক ওদিক ছটফট করছে, একটু পরে অন্যমনস্ক হয়ে যাচ্ছে, সবসময় চঞ্চল, এটা করছে ওটা করছে, স্থির হয়ে বসতে পারছে না। একটা অস্বাভাবিক লেভেলে, নর্মালি স্টুডেন্টদের এটা হয়, বাট অস্বাভাবিক লেভেলে হয় না। যার অস্বাভাবিক অতিরিক্ত লেভেলে হয়, দেখলেই বোঝা যাবে তাদের ADHD আছে। আচ্ছা, ডিসলেক্সিয়া কি? এটাই হচ্ছে পড়ার অক্ষমতা, রিডিং ফ্লুয়েন্সি। তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, তাই না? রিডিং ফ্লুয়েন্সি, ওয়ার্ডস মানে ভাষাগত প্রবলেম রয়েছে। আচ্ছা, যদিও দেখুন এখানে টেন্ডেন্সি টুয়ার্ডস ডিস্ট্রাকশান ব্যাপারটা যদিও ADHDর সাথে অনেকটা সম্পর্কিত, বাট এখানে মেন দুটো যেটা কারণ দিয়েছে এগুলোকে কিন্তু আমরা ফলো করব। বাকি কারণগুলো কিন্তু ADHD দেওয়া নেই, তাই আমরা এদিকে যাব না, তাই ডিসলেক্সিয়াকে অ্যান্সার করব। আর অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারটা কি? এটা হচ্ছে সোশ্যাল ইন্টারাকশানের প্রবলেম, সোশ্যাল ইন্টারাকশান, তারপরে কমিউনিকেশান, এগুলো করার অক্ষমতা। এটার সাথে কিন্তু কেউ ইন্ট্রোভার্ট যে ব্যাপারটা, ওটা গুলিয়ে ফেলবেন না। ইন্ট্রোভার্টরা অবশ্যই সোশ্যাল ইন্টারাকশান করতে পারে, খুব কম লেভেলে করে, বাট অনেক বন্ধুবান্ধব যাদের তারা ক্লোজ ফ্রেন্ড তাদের সাথে করে। এটা কিন্তু একদম অস্বাভাবিক লেভেলে, কারোর সাথে করতে পারবে না, ঠিক আছে। সোশ্যাল ইন্টারাকশান এবং কমিউনিকেশান, কী বলবো এটাকে, অক্ষমতা লিখে দিচ্ছি, ল্যাকিং ইন দিস থিংস। আচ্ছা, 13 হয়ে গেল, তাহলে উত্তর আমরা করলাম ডিসলেক্সিয়া। ওকে, 14, স্টুডেন্টস ফিল মোর মোটিভেটেড টু লার্ন ইন অ্যান এনভায়রনমেন্ট হুইচ এনশিওরস বিলঙ্গিংনেস, ফিয়ার, রিজেকশন, সেফটি। আচ্ছা, বিলঙ্গিংনেস মানে এমন একটা পরিবেশ তৈরি করলাম পড়াশুনোর যেখানে মনে হবে যে না, আমি তো এই জায়গা থেকে বিলং করি, আমি বাকিদের মতোই ভালোই পড়তে পারবো, ভালো রেজাল্ট করতে পারবো। বিলঙ্গিংনেস মানে নিজের মতো একটা ফিল হবে। ভয় আর রিজেকশান, এটা তো একদম কেটে দিলাম, এটা তো স্টুডেন্টকে লার্ন করানোর জন্য একদম উপযুক্ত এনভায়রনমেন্ট নয়। সেফটি অবশ্যই স্টুডেন্টকে দরকার, তাহলে বিলঙ্গিংনেস এবং সেফটি, A and D হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। কোথায় রয়েছে? 4, এটা হয়ে যাবে সঠিক। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, হোয়েন লার্নিং নিউ ইনফরমেশান হুইচ অফ দ্য ফলোয়িং ইজ হেল্পফুল স্ট্র্যাটেজি ফর চিলড্রেন টু ইউজ টু এনশিওর দে আন্ডারস্ট্যান্ড দ্য কন্টেন্ট ম্যাটেরিয়াল? আচ্ছা, যখন নতুন ইনফরমেশান আমরা শেখাচ্ছি স্টুডেন্টকে, তখন কোনটা সবথেকে হেল্পফুল স্ট্র্যাটেজি এগুলোর মধ্যে, যেটা এনশিওর করবে যে তারা ব্যাপারটা বুঝছে ঠিকঠাক করে? রিডিং দ্য ইনফরমেশান ওয়ান্স, মানে যেটা পড়েছিলাম আরেকবার ভালো করে পড়ে দেবো। আস্কিং কোয়েশ্চেন্স অ্যান্ড সিকিং ক্লারিফিকেশান, কোশ্চেন আস্ক করা, কোশ্চেন জিজ্ঞেস করা এবং সেগুলোর ক্লারিফিকেশান বা তার সেগুলো কতটা বুঝেছে, অ্যানালাইজ করতে পারছে কিনা স্টুডেন্টরা, সেটা দেখা। প্রিটেন্ডিং টু আন্ডারস্ট্যান্ড, এটা তো অবশ্যই হবে না। আন্ডারস্ট্যান্ড করা, প্রিটেন্ড করা না। মেকিং আপ দেয়ার ওন মিনিংস ফর আনফ্যামিলিয়ার টার্মস, মানে স্টুডেন্টদের কিচ্ছু বলবো না, এটা সেটা যেগুলো তাদের আনফ্যামিলিয়ার টার্মস, সেগুলো নিজেদের মনের মতো করে একটা ভুলভাল তারা বানিয়ে ভেবে বসে থাকবে যে এটার মানে এরকম হয়, এটা তো অবশ্যই নয়। তাহলে এই যে দুটো জিনিস রয়েছে, এক তো আস্কিং কোয়েশ্চেন্স অ্যান্ড সিকিং ক্লারিফিকেশান হচ্ছে, বোঝাই যাচ্ছে। আচ্ছা, একটা ইনফরমেশান নতুন রয়েছে, সেটা একটু বোঝায় অসুবিধা রয়েছে, তাহলে প্রথম আমার যেটা কাজ হবে প্রাথমিক, যে আরেকবার পড়ে দিই, নাকি? আরেকবার পড়ে দেওয়ার পরও যদি না বুঝতে পারে, অনেকে আরও একবার পড়ে দেয়, কিন্তু মেন ব্যাপার হচ্ছে একবার পড়ে দিয়ে তারপরে আমরা দেখবো যে ওটা বুঝতে পারছে কিনা, তাই না? তাহলে এই A and B হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। অপশান নাম্বার 3, এইটা হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আজকের আমাদের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটিতে জুড়ে থাকার জন্য আপনাদেরকে থ্যাংক ইউ। যদি আমার পড়ানোটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না। ভাল্লুক একাডেমির তরফ থেকে আপনাদের জন্য স্টে কানেক্টেড অ্যান্ড কিপ লার্নিং।